আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। বেলা তখন 12টা। সূর্যের তাপ টিনের চালে কড়া নাড়ছে, কিন্তু তুরাগের ঘুমের আজ কোনো শেষ নেই। চৈতি সকাল থেকে কতবার ডাকলো, ঠেলা দিল, কিন্তু লোকটা মরার মতো পড়েই আছে। চৈতির মনে কুডাক দিচ্ছে। তুরাগ যে নেশা পানি করে সেটা সে আগেই আজ করতে পেরেছিল, তাই ওসব নিয়ে ওর মাথা ব্যথা নেই। ওর সমস্ত চিন্তা এখন ওই ঝোপের ভেতর পড়ে থাকা লোকটাকে নিয়ে। লোকটার মুখটা কেমন জানি ওর চেনা চেনা লাগছে। একবার মনে হয় এক কলসি পানি এনে তুরাগের মুখে ঢেলে দিতে, কিন্তু পরক্ষণেই বিছানাটার জন্য মায়া হয়। এই ফাজিল লোকটা আজ ওর জায়গাটাই ঘুমোচ্ছে। রাগ সামলে নিয়ে চৈতি রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসে। ধীর পায়ে ঘরে ঢুকে তুরাগের ঠিক সামনে আসন গেড়ে বসে। মনে মনে ঠিক করে, বেলা 4টের মধ্যে যদি এই লোক না ওঠে তবে এক কোপে ঘাট থেকে মাথা আলাদা করে দেবে। কিন্তু সেই চরম ইচ্ছেটুকু অপূর্ণ রেখে ঠিক 2টো বাজার সময় তুরাগ চোখ মেলে। ঘুম ঘুম চোখে তুরাগ সামনে তাকাতেই চমকে ওঠে। মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু সামনে বটি হাতে জমদূতের মতো বসে থাকা চৈতিকে দেখে ওর নেশা এক নিমেষেই ছুটে যায়। চৈতি এক চুলো নড়ে না। সে বটিটা তুরাগের একদম কণ্ঠনালী বরাবর উঁচিয়ে ধরে। দাঁতে দাঁত চেপে সে জিজ্ঞেস করে, বাড়ির পেছনে ওই লোকটা যে অঘরে পড়ে আছে, কে সে? সত্যি করে বলুন। তুরাগ গলার কাছে ধারালো বড়িটার দিকে একবার তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। বিন্দুমাত্র ভয় নেই লোকটার চোখে। সে আয়েশ করে মাথার আলুথালু চুলগুলো ঠিক করতে করতে বাঁকা স্বরে বলে, ওই ঝোপের ভেতরে পা দিছিলেন বুঝি? রাজকন্যার তো সাহস কম না। চৈতি বটিটা আর একটু গলার কাছে চেপে ধরে। ফাইজলামি করবেন না, যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। তুরাগ হাত বাড়িয়ে বটিটা সরাতে চায়, কিন্তু চৈতি আজ বড্ড খ্যাপা। সে এক ঝটকায় তুরাগের মাথার চুল মুঠো করে ধরে। রাগেই ওর গলা কাঁপছে। আপনি কি ইচ্ছা করে আমার নামে কলঙ্ক উঠিয়েছেন? ওই লোকটাকে যে আমার পরিচিত মনে হচ্ছে। চৈতির রণচণ্ডী রূপ আর কলঙ্কের কথা শুনে তুরাগ আর নিজেকে সামলাতে পারে না। সে বিছানায় শুয়েই হো হো করে হেসে ওঠে। হাসির চোটে ওর পুরো শরীর দুলছে। তুরাগের এই অট্ট হাসি দেখে চৈতি হকচকিয়ে যায়। পাছে না চোট লেগে যায় লোকটার। তাই সে দ্রুত হাত থেকে ওটা সরিয়ে একপাশে রেখে দেয়। তুরাগ হাসতে হাসতেই দম নিয়ে বলে, আমার কি মাথায় সমস্যা হয়েছে যে আপনার নামে কুৎসা সরাইয়া আপনারে বিয়া করতে হইব? অত শখ নাই আমার। চৈতির সন্দেহ তবুও মেটে না। সে তুরাগের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করে, মিথ্যে বলবেন না। ওই রাতে আমার পেছনে যে 3টা লোক তাড়া করেছিল তাদের মধ্যে ওই লোকটাও একজন ছিল, তাই না? আমি চিনতে পেরেছি ওকে। তুরাগ এবার উঠে বসার চেষ্টা করে, কিন্তু চৈতি ওর বুকের উপর এক হাত দিয়ে চেপে ধরে রাখায় সে পারে না। ওভাবেই আধশোয়া অবস্থায় থেকে তুরাগ বলে, আরে গাধি, আমি কি জানি আপনার পেছনে ক্যাডায় ক্যাডায় লাগছিল? এই লোক আমার জমি মাইরা খাইছে, তাই ধৈরা আইনা আচ্ছা মতো ধোলাই দিছি। নেশা করাইয়া ফেলাইয়া রাখছি যাতে শয়তানটা নড়াচড়া না করতে পারে। তুরাগ কিঞ্চিত থেমে চৈতির হাতের বাঁধনটা আলগা করে দিয়ে উঠে বসে। নিজের উস্কো খুস্কো চুলগুলো ঠিক করতে করতে সে আবারও বলে, এছাড়া আপনারে বিয়া করার কোনো শখ আমার নাই। পরিস্থিতির চাপে পইরা আপনারে এই ঘরে ঠাঁই দিছি। কলঙ্ক দিয়া আপনারে আটকানোর অত সময় তুরাগের নাই। এখন সরেন তো দেখি, প্যাডে খিদা লাগছে। চৈতে একপাশে সরে বসে। অভিমান দলা পাকিয়ে আসে ওর গলায়। এই 1 মাসে তুরাগ ওকে কখনো গুরুত্ব দেয়নি। ওর কোনো ভালো লাগা বা মন্দ লাগা নিয়ে লোকটার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হবেই বা না কেন, সে তো পরিস্থিতির চাপে পড়ে একটা বোঝাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। তুরাগ বিছানা ছেড়ে উঠে লুঙ্গিটা কষে বাঁধে। দরজার কাছে গিয়ে একবার থামে সে। তারপর ঘাড় ঘুরিয়ে নির্বিকার গলায় বলে, বিকেলে তৈরি হইয়া থাইগেন, মেলায় যামু আপনারে লইয়া। মাছ পিসা কয়টা টাহা পাইছি। বিয়ার পর তো আপনারে কিছুই দেওয়া হয় নাই।
মেলা থেকে যা ইচ্ছা কিন্না নিয়েন। চৈতি মুখ ভেঙচি কাটে। এইমাত্র কড়া কথা বলে মনটা বিষিয়ে দিল, এখন আবার মেলায় যাওয়ার কথা বলছে। তুরাগের এই দৈত্য রূপ চৈতিকে সব সময় গোলক ধাঁধায় ফেলে দেয়। সে কোনো উত্তর দেয় না, কিন্তু মনের কোণে এক সূক্ষ্ম আনন্দ উকি দেয়। গত 1 মাস এই 4 দেওয়ালের বন্দি জীবনে সে বড্ড ক্লান্ত। আজ একটু বের হওয়া যাবে অবশেষেই। কাঁচামাটির রাস্তাটা বৃষ্টির জল আর কাদায় একাকার হয়ে আছে। চৈতি ওর বোরখা সামলে পা টিপে টিপে এগোতে গিয়ে কয়েকবার হোঁচট খায়। বর্ষার মত্ততায় বিলের জল এখন কানায় কানার পূর্ণ, যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়বে। তুরাগে লম্বা লম্বা পায়ের সাথে তাল মিলাতে গিয়ে চৈতির দম ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষমেশ যখন তারা নদীর পাড়ে এসে পৌঁছয়, চৈতির কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। সামনে দিগন্ত বিস্তৃত নদী আর তার উত্তাল ঢেউ। নৌকা দেখেই চৈতির বুকটা ধক করে ওঠে। ছোটবেলা থেকেই জলের প্রতি ওর এক জন্মগত আতঙ্ক, তার ওপর সে সাঁতার জানে না। তুরাগ কোনো কথা না বলে চট করে নৌকায় উঠে গিয়ে বইটা হাতে বসে পড়ে। ওদিকে চৈতি পাড়ে বসে মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছে। তুরাগ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কে হইল? মূর্তির মতো খাড়াইয়া রয়েছেন ক্যা? ওঠেন। চৈতি মিনমিন করে জানায়, আমার আমার খুব ভয় করছে, জল কত বেশি দেখুন। তুরাগ এবার এক দীর্ঘশ্বাস ফেলে আবার পাড়ে নেমে আসে। শক্ত করে চৈতির হাতটা মুঠোয় পুড়ে নেয় সে। তুরাগ চৈতির চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, ভয় কিয়ের, আমি আসি না, দেখেন তো আমার দিকে। বলেই চোখের ইশারায় ওকে নৌকায় উঠতে সাহায্য করে। চৈতি কোনো মতে টাল সামলে নৌকার মাঝখানে গিয়ে বসে। তুরাগ বৈঠা ছেড়ে ওর একদম গা ঘেঁষে বসে। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করে, এখনো ডর লাগতাছে? চৈতি পিছন ফিরে তুরাগের দিকে তাকায়। আজ তুরাগকে কেমন জানি অচেনা লাগছে। পরনের ধবধবে সাদা লুঙ্গি আর কুচকুচে কালো শার্ট, অবিন্যস্ত চুলগুলো আজ পরিপাটি করে আঁচড়ানো। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তুরাগের শরীর থেকে আজ উৎকট তামাকের গন্ধ আসছে না, বরং এক স্নিগ্ধ সাবানের সুবাস পাওয়া যাচ্ছে। চৈতিকে ওভাবে এক মনে তাকিয়ে থাকতে দেখে তুরাগ ঠোঁটের কোণে হাসি চেপে বলে, এমনি কি দেখেন, রাজকন্যার কি নজর লাগলো এই তেলাচোরার ওপর? চৈতি ঝট করে চোখ সরিয়ে নেয়। কোনো উত্তর দিতে ওর ইচ্ছে করে না, পাছে মনের ভেতরের উলটপালট ভাবটা ধরা পড়ে যায়। আকাশের মুখ ভার, মেঘের দল পাহাড়ের মতো জমাট বেঁধেছে নদীর ওপারে। ঝিরঝিরে বাতাস বইছে। পরিবেশটা এতটাই মায়াবী যে চৈতির আর কোনো কিছু নিয়েই ভাবতে ইচ্ছে হলো না। মেলার ভিড় আর হইচইয়ের মাঝে এসে চৈতির মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। মাটির পুতুল, নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ আর খই বাতাসার গন্ধে মোমো করছে চারপাশ। গ্রামে এই প্রথম তার মেলায় আসা। তুরাগ পকেট থেকে কয়েকটা কুচকানো নোট বের করে চৈতির দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার যা ইচ্ছা লন, শাড়ি চুড়ি। কিন্তু চৈতিও সব অলংকার বা শাড়ির দিকে ফিরেও তাকায় না। সে এক মনে ঘুরতে থাকে হাঁড়ি পাতিল আর সংসারের টুকিটাকি জিনিসের দোকানে। বেছে বেছে সে কয়েকটা নতুন ধবধবে সাদা প্লেট, কাচের বাটি আর এক সুন্দর নকশা করা বিছানার চাদর কেনে। তুরাগ পেছনে দাঁড়িয়ে বিরক্তি ভরা চোখে এসব দেখছে। এক সময় সে চটে গিয়ে বলে, এসব দিয়ে কি হইব? এইসব তো আমাকে বাড়ির পাশের বাজারেও পাওয়া যায়। হুদাই এইগুলো বোঝা কইরা নিয়ে যাইবেন, নিজের লইগা কিছু লন। চৈতি কোনো কথা শোনে না। সে ঘর সাজানোর কয়েকটা মাটির শোপিস আর নতুন বালিশের কভারও হাতে নেয়। তার কেবলই মনে হয় তুরাগের ওই বাড়িতে যা কিছু আছে সব কেমন পুরনো আর ময়লাটে। ওই ধুলোভালি মাখা থালা বাসনে খেতে ওর বড্ড ঘেন্না লাগে। নিজের পছন্দ মতো ঘরটা একটু সাজাতে না পারলে ওর দম বন্ধ হয়ে আসবে। সবগুলো জিনিস যখন দামাদামির পর দাম মেটানোর সময় আসে, তখন তুরাগ এক ঝটকায় অর্ধেক জিনিস সরিয়ে দেয়। দোকানদারকে ধমক দিয়ে বলে, না না, অত কিছু লাগতো না, শুধু এই চাদর আর বাটি 2টা রাখেন, বাকিগুলো ফেরত লন, আমার কাছে অত টাকা নাই। চৈতি স্তম্ভিত হয়ে তুরাগের দিকে তাকায়।
ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে ওঠে। টাকা নেই মানে? আপনি তো বললেন যা ইচ্ছা নিতে। তুরাগ নির্বিকার ভঙ্গিতে টাকা মিটিয়ে দিয়ে জানায়, কইছি নিজের শখের জিনিস নিতে, সংসারের জঞ্জাল বাড়াইতে কই নাই। যা নিছেন ওইটাই অনেক। চলেন এখন, আকাশ আরও কালো হইতাছে। কথাটা বললেও তুরাগ পা বাড়াতে পারছিল না। চৈতির গাল ফুলিয়ে রাখা মুখটা দেখে ওর ভেতরে কোথাও এক খচখচানি হয়। তুরাগ আরও ঘণ্টাখানেক মেলায় ঘোরে। তারপর নিজেই পছন্দ করে চৈতির জন্য দুটো গাঢ় রঙের শাড়ি আর দুমুঠো রেশমি চুড়ি কিনে নেয়। চৈতির একটা রূপালী পায়েল খুব পছন্দ হয়েছিল, কিন্তু তুরাগ সেটা কিছুতেই কিনে দেয় না। সেই অভিমানে চৈতি সারা পথ একটা কথাও বলে না, শুধু গাল ফুলিয়ে নৌকায় বসে থাকে। তারা যখন গ্রামে পৌঁছায় তখন প্রকৃতির রূপ ভয়ানক হয়ে উঠেছে। কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার। উত্তাল নদীর ঢেউয়ে নৌকোর দুলুনি দেখে চৈতির প্রাণ ওষ্ঠাগত। কিন্তু ঘাটে নামতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। এই কালবৈশাখীর তুফানের মধ্যেও ঘাটের অদূরে এক জায়গায় মানুষের ভিড়, হট্টগোল। চৈতি আর তুরাগ উভয়ের মনেই কৌতূহল জাগে। ভিড়ের কাছাকাছি যেতেই দেখে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত ভিড় ঠেলে ভিতরে ঢুকেই চৈতির সারা শরীর হিম হয়ে আসে। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সামনে পড়ে আছে এক তরুণী মেয়ের লাশ। বুকের নিচ থেকে নাভি পর্যন্ত পুরো মাংস কেউ খুবলে তুলে নিয়েছে। বৃষ্টির জলে রক্ত মিশে চারিদিক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। চৈতি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। ওর চোখের সামনে সব কিছু ধোয়াটে হয়ে আসে। মাথাটা বন বন করে ঘুরতে থাকে। তুরাগ পাশেই ছিল। চৈতির এই বিধ্বস্ত অবস্থা দেখে সে এক ঝটকায় ওকে নিজের বুকের ভেতর টেনে নেয়। চৈতিকে প্রায় 5 গোলা করে ভিড়ের বাহিরে নিয়ে আসে সে। চৈতির চোখে তখন ঘোর অন্ধকার, কানে শুধু মানুষের আর্তনাদ আর বৃষ্টির শব্দ। সে থরথর করে কাঁপছে। তুরাগ রাস্তার এক পাশে এক গাছের নিচে চৈতিকে নিয়ে বসে পড়ে। নিজের প্রশস্ত বুকে চৈতির মাথাটা চেপে ধরে সে ওর মাথায় হাত বোলাতে থাকে। তুরাগের রুক্ষ হাত দুটো আজ বড্ড কোমল হয়ে উঠেছে। সে নিচু স্বরে বলতে থাকে, রাজকন্যা, আমার দিকে তাকান। কিচ্ছু হয় নাই, এখানে কিচ্ছু নাই, চোখ খোলেন। চৈতি কোনো কথা বলতে পারে না, শুধু তুরাগের শার্টটা খামচে ধরে থাকে। বাইরে তখনও ঝোড়ো হাওয়ার তাণ্ডব কমেনি, কিন্তু তুরাগের ভাঙাচোরা ঘরের ভেতরটা থমথমে নিস্তব্ধতায় ডুবে আছে। বৃষ্টির জল আর বিভৎস লাশের স্মৃতি চৈতির শরীর আর মন কোনোটাই সইতে পারেনি। থরথর করে কাঁপতে কাঁপতে মেয়েটার শরীরে দাউ দাউ করে জ্বর নামে। তুরাগের এই ঘরে কোনো দিন বিদ্যুতের প্রয়োজন পড়েনি। অন্ধকারের সাথেই তার আজন্ম মিতালি। একটা মোমবাতি জ্বেলে সে যখন বিছানার পাশে আসে, আলোর কাঁপাকাঁপি শিখায় চৈতির মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। এর আগে কোনো দিন এভাবে চৈতির দিকে নজর দেওয়া হয়নি। তুরাগ একবার নিজের দিকে তাকালো। কৃষ্ণবর্ণ গায়ের রং তার। চৈতির মতো সুন্দরীর সঙ্গে একদম বেমানান সে। চৈতির রাজকন্যা। তুরাগের চোখে চৈতি সত্যিকারের রাজকন্যা। কিন্তু এই রাজকন্যার জীবনে কোনো রাজপুত্রের আগমন ঘটেনি। তুরাগ আরও গভীরভাবে নজর দিল চৈতির দিকে। ভিজে একাকার হওয়া পাতলা কাপড়গুলো চৈতির শরীরের সাথে লেপ্টে আছে। তুরাগ একবার তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়। এক তীব্র অস্বস্তি আর অজানা শিহরণ ওকে গ্রাস করতে চায়, কিন্তু বেহায়া চোখ দুটো অবাধ্য হয়ে বারবার ফিরে যাচ্ছে লালচে হয়ে আসা ফর্সা মুখটার ওপর। বিশেষ করে চৈতির গলার ভাঁজে জমে থাকা জলের বিন্দুগুলো দেখে তুরাগের মাথাটা ঝিমঝিম করে ওঠে। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পরক্ষণেই মনে হয় এই ভেজা কাপড়ে থাকলে জ্বরটা ওকে আরও কাবু করে ফেলবে। আলনা থেকে একটা শুকনো কাপড় এনে সে বিছানায় রাখে। খুব সন্তর্পণে ডাকে, রাজকন্যা, ও রাজকন্যা, একটু ওঠেন তো। জ্বরের ঘোরে চৈতি চোখ মেলে। রক্তবর্ণ চোখ দুটো দিয়ে সে ফ্যাল ফ্যাল করে তুরাগের দিকে তাকায়। উঠে বসার শক্তিটুকুও নেই ওর শরীরে।
তুরাগ শেষমেশ নিজ হাতেই ওকে টেনে উঠিয়ে বসায়। কাপড়টা পাল্টাইয়া লন, নইলে শরীর আরও খারাপ করব। চৈতিকে একা রেখে তুরাগ রান্নাঘরের দিকে পা বাড়ায়। উনুনটা বৃষ্টির ছাটে একদম নাজেয়াল হয়ে আছে। আপ্রাণ চেষ্টায় ধোয়া উড়িয়ে সে আগুন জ্বালায়। কোনো মতে এক ডিম ভেজে আর সামান্য ভাত নিয়ে যখন ঘরে ফেরে, দেখে চৈতি কোনো রকমে কাপড় পাল্টে এলিয়ে পড়ে আছে। তুরাগ আবারও ওকে টেনে তোলে। নিজের হাতে ভাত মেখে লোকমাটা চৈতির মুখের কাছে ধরে। চৈতি মুখ ফিরিয়ে নেয়। ওর রুচি বিষ হয়ে গেছে। তুরাগ তখন আর কোনো তর্ক না করে এক ঝটকায় চৈতিকে নিজের বুকের ওপর টেনে নেয়। আগলে ধরার বুনো উষ্ণতায় চৈতি একটু থমকায়। তুরাগ খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলে, খাইয়া লন, যা দেখছেন সব ভুইলা চান। দুনিয়ার সব খারাপ দৃশ্য মনে রাখতে হয় না, রাখলে নিজেরই কষ্ট হয়। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে লোকমাটা মুখে তুলে নেয় সে, কিন্তু 4 লোকমার বেশি আর কিছুই গলার নিচে নামতে চায় না। তুরাগ আর জোর না করে বাকি ভাতটুকু সে নিজেই খেয়ে নেয়। ওখানে বসে হাত ধুয়ে গ্লাসের পানি আর ঔষধটা চৈতির মুখের সামনে ধরে। চৈতি বাধ্য মেয়ের মতো ওষুধটা খেয়ে আবার বিছানায় এলিয়ে পড়ে। মোমবাতিটা নিভিয়ে দিতেই ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। শুধু টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের শোষো আওয়াজ। তুরাগ দীর্ঘশ্বাস ফেলে চৈতির পাশে গা এলিয়ে দেয়। সে শুতেই এক অদ্ভুত কাণ্ড ঘটে। জ্বরের ঘোরে অবশ হয়ে থাকা চৈতি অবচেতন মনেই পাশ ফেরে এবং তুরাগের প্রশস্ত বুকের ওপর মুখ গুজে একদম গুটিসুটি মেরে আশ্রয় নেয়। চৈতির তপ্ত শরীরের উত্তাপ তুরাগের বুকের চামড়ায় মিশে যেতেই ওর সারা শরীরে বৈদ্যুতিক তরঙ্গ খেলে যায়। তুরাগ পাথরের মতো শক্ত হয়ে পড়ে থাকে। ওর হৃদস্পন্দন তখন কোনো বুনো ঘোড়ার মতো ছুটছে। তুরাগের নিজের উপর নিজের রাগ হতে থাকে। কেন এই একটা মেয়ে ওকে এভাবে অস্থির করে তুলছে? কেন ওর বুকটা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে? সারা রাত তুরাগ এক পলকও চোখ মেলাতে পারে না। চৈতির কোমল স্পর্শ আর তপ্ত নিঃশ্বাসের মাঝে সে যন্ত্রণাময় স্বর্গে বন্দী হয়ে থাকে। বিলের থই থই জলে তুরাগ তখন উন্মত্তের মতো মাছ ধরতে ব্যস্ত। বর্ষার প্রবল তোড়ে পুকুরের পাড় ভেঙে যে কোনো সময় সব মাছ বেরিয়ে যেতে পারে, তাই আজই পাইকারিতে সব বিক্রি করে দেওয়ার তোড়জোড় চলছে। জালে এক বিশাল সাইজের কাতলা উঠতেই তুরাগের চোখ চকচক করে ওঠে। সে ওটাকে আলাদা করে সরিয়ে রাখে। কিছুক্ষণ পর বিলের ধারে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে ডেকে বলে, আলি, এই মাছটা নিয়ে জলদি বাড়ি দিয়ে আয়। আলি মাছটা হাতে নিয়ে ছোটে তুরাগের বাড়ির দিকে। ওদিকে বাড়িতে তখন অন্য দৃশ্য। বৃষ্টির ছাটে মাটির দেওয়ালগুলো খসে পড়ছে দেখে চৈতি একা একাই ওগুলো মেরামতের আপ্রাণ চেষ্টা চালায়। কাদা মেখে ও সুন্দর ফর্সা হাত মুখ আর কাপড় একদম একাকার হয়ে গেছে। ওই মুহূর্তে আলি উঠোনে বা রাখে। চৈতির এই বিধ্বস্ত আর কাদামাখা অবস্থা দেখে আলি হুট করে হো হো করে হেসে ফেলে। আরে ভাবি, এডি এমনে দেয় না তো, মিশামিশি কষ্ট করতেছেন। হঠাৎ অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনে চৈতি চমকে ওঠে। ভয় আর বিস্ময় সে ঝট করে পেছনে ফেরে। দেখে উজ্জ্বল হলুদ রঙের গেঞ্জি আর বাটিকের লুঙ্গি পরা এক মাঝবয়সী ছেলে ওর দিকে চেয়েই হাসছে। এই নির্জন বাড়িতে তো সচরাচর কেউ আসে না, তাই চৈতি বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে ভ্রু কুচকে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করে, কাউকে খুঁজছেন? আলি যেন হাসির খনি খুঁজে পেয়েছে। সে আবারও হো হো করে হেসে ওঠে, যেন চৈতির প্রশ্নটা খুব মজার কিছু। তারপর হাতের বিশাল মাছটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, ভাই দিছে। চৈতি এবার বুঝতে পারে তুরাগই পাঠিয়েছে। সে ইতস্তত করে মাছটা হাতে নেয়। ছেলেটার হাসি হাসি দেখে ওর মেজাজটা একটু বিগড়ে যাচ্ছিল, তবুও সৌজন্য বজায় রেখে বলে, বসুন। আলি এবার আরও জোরে হেসে ওঠে। হাসতে হাসতেই মাথা নাড়িয়ে জানায়, ভাই খালি কইছে মাছ দিয়া যাইতে, তাই দিয়া গেলাম। কথাটা বলেই আলি এক দৌড়ে বাড়ির সীমানা পেরিয়ে যায়। তবে যাওয়ার সময় একবার থেমে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে চৈতিকে দেখে নেয়। আলি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না।
আবারও এক ছুটে বিলের পাড়ে তুরাগের কাছে ফিরে আসে। তুরাগ তখন কোমরে গামছা বেঁধে হাঁটু সমান পানিতে নেমে জাল টানছে। আলী ধীর পায়ে পানিতে নেমে তুরাগের একদম গা ঘেঁষে দাঁড়ায়। ওর মুখে বাঁকা হাসি, চোখের কোণে এক চিমটি দুষ্টুমি। তুরাগের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফিসফিস করে আলী বলে, ভাই, ভাবি তো দেখি মেলা ঝাঁকা নাকা সুন্দরী। কথাটা তুরাগের কানে যাওয়া মাত্রই ভেজা হাতে আলীর পিঠে একটা সজোরে থাপ্পড় কষায়। চট্টাস করে শব্দটা বিলের শান্ত পানিতে প্রতিধ্বনিত হয়। আলী ব্যথায় কুকড়ে যেতেই তুরাগ এক ঝটকায় ওর কানটা মলে ধরে। দাঁতে দাঁত চেপে তুরাগ ঘুমকার দিয়ে বলে, খবরদার, ওই বাড়ির ত্রিসীমানায় যদি তোরে আর একবারও দেহি তবে কানটাই না এহেরে চিরালামু। তোর সাহস তো কম না, আমার সামনে খাড়াইয়া আমার বউয়ের রূপের বয়ান করস। এক জোরালো ধাক্কা দিয়ে আলীকে পানির মধ্যে ছিটকে চলে যায়। আলী টাল সামলাতে না পেরে ছপাত করে পানিতে পড়ে যায়। তুরাগ আর ওর দিকে ফিরেও তাকায় না। আবার জালের রশিটা শক্ত করে ধরে গম্ভীর গলায় জানায়, জলদি এইখান থেকে ভাগ, নইলে কাদা খুইরা তোরে এই বিলের মধ্যেই পুঁততা রাখমু, ফাজিল পোলা কোহানকার। আলী কোনো মতে পানি থেকে উঠে গায়ের কাদা মুছতে মুছতে ভেজা কাকের মতো পাড়ের দিকে দৌড় দেয়। বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কিয়াম। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ওর সাঙ্গপাঙ্গরা উল্লাসের কোনো শেষ নেই। চারিদিকের স্লোগান আর আতশবাজির শব্দে আকাশ বাতাস প্রকম্পিত। কিন্তু যার এই বিজয়, তারই অবয়বে তৃপ্তির লেশমাত্র নেই। সে নিশ্চল হয়ে বসে নিজের অফিসের কক্ষটিতে। বাইরের বিজয় মিছিলের উন্মাদনা ওকে স্পর্শ করতে পারে না। আজকাল ওর কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই তার কাছে অর্থহীন মনে হয়। কতদিন হলো সে অন্দরে ফেরে না, তার কোনো সঠিক হিসেব নেই। অফিসের এই সোফাতেই ওর রাতের রজনী কাটে। লাইলা বেগম কয়েকদিন এসেছিল ছেলের সঙ্গে দেখা করার আশায়, কিন্তু কিয়াম দেখা দেয় না। তবে কুহু মেয়েটা হয়েছে বড্ড নাছোড়বান্দা। কিয়ামের এই নির্বাসিত জীবনে সে যেন এক অবিচ্ছেদ্য ছায়া। প্রতিদিন নিয়ম করে সে আসে। কিয়াম কথা বলুক বা না বলুক, সে সারাদিন এক কোণে নিভৃতে বসে থাকে। মাঝে মধ্যে নিজের হাতে রান্না করে সযত্নে খাবার নিয়ে আসে সে। কিয়ামের দরজায় হালকা টোকা পড়ে। কিয়াম ভাবে, আবার সেই কুহু। রাগে ওর কপাল কুঁচকে যায়। এমন নির্লজ্জ মেয়ে সে জীবনে দেখেনি। এত অপমান, এত অবহেলা। তবুও মেয়েটা প্রতিদিন কেন ছুটে আসে? কিসের আশায় এই বারবার ফিরে আসা? কিয়াম কোনো উচ্চবাচ্য করে না, চুপ করে থাকে, যাতে কুহু বুঝে নেয় যে সে এখন বিরক্ত। কিন্তু পরপর আবার দরজায় টোকা পড়ে। এবার কিয়ামের ধৈর্যচ্যুতি ঘটে। সে বেশ বিরক্ত আর কর্কশ কণ্ঠে দরজার দিকে না তাকিয়েই চেঁচিয়ে বলে, কুহু, যা এখান থেকে, বলছি না ভালো লাগছে না, বারবার কেন আসিস? কিন্তু এবার দরজার উপাস থেকে কোনো নারীসুলভ কোমল কণ্ঠ নয়, বরং এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে। ভাই, আসবো? কণ্ঠটা শুনে কিয়াম নড়ে চড়ে বসে। এটা কুহু নয়, কণ্ঠটা চেনা। কিয়াম নিজেকে সামলে নিয়ে সংক্ষিপ্ত অনুমতি দেয়। আয়। দরজা ঠেলে ভেতরে ঢোকে জহির। কুচকুচে কালো গায়ের রং আর পাহাড়ের মতো বিশাল শরীরের গঠন। কিয়ামের দলের সবচেয়ে বিশ্বস্ত আর পছন্দের মানুষ এই জহির। বিপদে আপদে সে নিঃস্বার্থভাবে কিয়ামের ছায়া হয়ে দাঁড়িয়েছে সব সময়। জহির কাছে এসে নিচু স্বরে বলে, ভাই, খবর আছে। কিয়ামের হাতের কলমটা টেবিলের ওপর স্থির হয়ে যায়। জহির বলতে শুরু করে, তুরাগ শাহ 5 বছর গ্রামে ছিল না ভাই। বছর 2 আগে হুট কইরা উদয় হয়েছে। এই 2 বছর সে কই ছিল, কি করছে, কেউ সঠিক জানে না। কিয়াম জহিরের কথার কোনো তাৎক্ষণিক উত্তর দেয় না। সে চেয়ার ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জহির থামে না, আরও এক অদ্ভুত তথ্য যোগ করে, ভাই, আর একটা কথা, ওই গ্রামের কোনো মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। কিয়াম এবার অবাক হয়ে জহিরের দিকে ফেরে। নাম কি গ্রামের?
ছিতানিয়া, ভোট দিতে যায়নি কেন? আমার বিপক্ষে কেউ দাঁড় করাইছে ওদের? জহির মাথা নাড়ে। না, তেমন কিছু না ভাই। এই গ্রামের মানুষ কোনো কালেই ভোট দেয় না। সরকারের কাছে ওদের কোনো চাহিদা নাই, অভিযোগও নাই। এজন্যই তো ওই এলাকায় আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয় নাই। ওরা সমাজের বাইরে এক আলাদা পৃথিবী। কিয়ামের চোখের মনি শুরু হয়ে আসে। একটা আস্ত গ্রাম ভোট দেয় না, সরকারের কাছে কোনো দাবি দেওয়া নেই। পুরো ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক ঠেকছে তার কাছে। আধুনিক যুগে এমন বিচ্ছিন্ন হয়ে থাকা কি সম্ভব? সে জহিরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, কি কাজ করে ওই গ্রামের মানুষ? জীবন চলে কিসে ওদের? ভাই, প্রধান কাজ হইল চাষবাস। প্রতিটা পরিবারই ক্ষেত খামারে কাজ করে। নিজেদের যা লাগে নিজেরাই ফলায়। বাইরের দুনিয়ার লগে ওগো যোগাযোগ খুব কম। কিয়াম দীর্ঘশ্বাস ফেলে জানলার ওপারে তাকায়। ছাতিয়ানি গ্রাম নামটা মনে করে কয়েকবার আউড়ে নেয় সে। জহিরের দিকে ফিরে আবার বলে, মেম্বার কে ওই গ্রামের? জহির একটু ইতস্তত করে মাথা নাড়ে। নাই ভাই, এরা যার যার মন মর্জির মতো চলে। কোনো প্রশাসনিক লোকরে ওই সীমানায় ঢুকতে দেয় না ওরা। কিয়ামের সন্দেহ এবার আরও ঘনীভূত হয়। তোরে কে বলছে এইসব? এত খবর কই পাইলি? জহির পকেট থেকে ফোনটা বের করে বলে, ভাই, ইন্টারনেটে ঘাটাঘাটি কইরা কিছু তথ্য পাইছি, আর ওই গ্রামের আশেপাশের গ্রামের লোকজনদের জিজ্ঞেস কইরা জানলাম। কিয়াম কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। জহিরের দেওয়া তথ্যগুলো বিশ্বাস করতে ওর বেশ কষ্ট হচ্ছে। মস্তিষ্কের এক কোণে খটকা লাগে। সে তো নিজে কয়েকবার ওই গ্রামে গেছে। তখন তো গ্রামটাকে আর 5টা সাধারণ গ্রামের মতোই মনে হয়েছিল। ধুলোমাখা পথ, টিনের চাল, সাধারণ মানুষ। অস্বাভাবিক বা আজব তো কোনো কিছুই নজরে আসেনি তার। বাইরে তখন প্রকৃতির প্রলয়ঙ্কারী রূপ। আষাঢ়ের শান্ত বৃষ্টি এখন এক ভয়ঙ্কর ঝড়ে রূপ নিয়েছে। বাতাসের তাণ্ডবে চারপাশের মরমর করে গাছ ভেঙে পড়ছে। আকাশ ছিঁড়ে ক্ষণে ক্ষণে তীব্র বিদ্যুতের ছটা আছড়ে পড়ে মাটির বুক চিরে। আর তারপরেই মেঘের এক বিকট গর্জন হয়, যে মনে হয় আকাশটাই ভেঙে মাথার ওপর পড়বে। প্রতিটা বজ্রপাতের শব্দে মাটির ঘরটা থরথর করে কেঁপে ওঠে। যদি ভয় সিটিয়ে থাকে। সে খাটের এক কোণে বসে তুরাগের শক্ত হাতটা খামচে ধরে আছে। প্রতিবার বিজলি চমকালে সে চোখ বন্ধ করে তুরাগের পা হতেই মুখ লুকোয়। ওর বুকের ধরফরানি থামছেই না। কিন্তু তুরাগ, লোকটার কোনো বিকার নেই। সে খাটের ওপর বাবু হয়ে বসে উমের মুরগির মতো ঝিমুচ্ছে। এই প্রলয় আর বজ্রপাত ওর কাছে খুব মামুলি এক বিষয়। চৈতি কাপা গলায় বলে, শুনছেন, আমার বড্ড ভয় করছে। আপনি একটু সোজা হয়ে বসুন না। তুরাগ একবার আধ খোলা চোখে চৈতির দিকে তাকায়, তারপর একটা হাই তুলে আবার ঝিমোতে থাকে। চৈতি আবার তুরাগকে কিছু বলতে নিবে, তখনই ঘটে যায় এক অভাবনীয় কাণ্ড। হঠাৎ করে প্রচণ্ড দমকা হাওয়া চারিদিকের দেওয়াল ভেদ করে ঘরের ভেতর আছড়ে পড়ে। একটা বিশ্রী ক্যাচ ক্যাচ শব্দ হয়, আর চোখের পলকে পুরো ঘরের জরাজীর্ণ টিনের চালটা কাগজের মতো উবে যায়। চালটা যেহেতু মাটির দেওয়ালের উপর আলগাভাবে বসানো ছিল এবং বহু বছরের পুরনো, তাই বাতাসের ওই মরণ কামড় আর সইতে পারে না। এক নিমেষেই ঘরের মাথার ওপর থেকে ছাদ উধাও। চৈতি আতঙ্কে চিৎকার করে ওঠে। তখন ওদের মাথার ওপর সরাসরি উন্মুক্ত কালচে আকাশ, যেখান থেকে বৃষ্টির বড় বড় ফোঁটা তীরের মতো ওদের গায়ে বিঁধছে। বিজলির আলোয় দেখা যায় তুরাগ এবার ঝিমুনি ছেড়ে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ায়। অন্ধকারের মাঝে চৈতি দেখে তুরাগ এক হাত দিয়ে ওকে শক্ত করে জাপটে ধরে আগলে রেখেছে, আর অন্য হাত দিয়ে কোনোমতে ঘরের দরজাটা এক ঝটকায় খুলে ফেলে। তুরাগ চিৎকার করে বলে, ঘর যে কোনো সময় ধৈর্যা পড়বে। আপনি বাহিরে গিয়ে আম গাছটার নিচে খাড়ান, আমি আপনার জিনিসপত্র ব্যাগে ঢুকাইয়া নিয়ে আইতাছি। কথাটা বলেই সেই চৈতিকে একরকম টেনে ধরে ঘর থেকে বের করে দেয়। মুষলধারে বৃষ্টির ঝাপটায় চৈতি ভিজে একাকার। চোখের জল আর বৃষ্টির জল মিশে একাকার হয়ে গেছে।
মিনিট পাঁচেকের মধ্যেই তুরাগ চৈতির প্রয়োজনীয় কাপড় আর টুকিটাকি জিনিসপত্রগুলো এক ব্যাগে ভরে কাঁধে ঝুলিয়ে বেরিয়ে আসে। তুরাগ তড়িঘড়ি করে এসে আবার চৈতির ঠান্ডা হয়ে যাওয়া হাতটা শক্ত করে ধরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিজলি চমকালে চারপাশটা ভৌতিক সাদা দেখাচ্ছে। চৈতি কাঁপতে কাঁপতে চিৎকার করে জিজ্ঞেস করে, কোথায় যাব আমরা? এই তুফানের মধ্যে কোথায় থাকবো? তুরাগ ওর কোনো উত্তর না দিয়ে হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে সামনের দিকে এগোতে থাকে। কর্দমাক্ত পিচ্ছিল পথে পা সামলে নিয়ে তুরাগ ধমকে সুরে বলে, আহেন তাড়াতাড়ি, কথা কম কন, আমার লগে আহেন, মাথা গুজনের জায়গা একটা হইব। গ্রামের ঘর বাড়ি পেছনে ফেলে তুরাগ ওকে নিয়ে আরও গহীন আরও আধারে ঢাকা এক পথের দিকে মোড় নেয়। চারিদিকে শুধু বাঁশঝাড়ের সাই সাই শব্দ আর বৃষ্টির তাণ্ডব। কাদা আর জলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চৈতি ক্লান্ত বিধ্বস্ত। হঠাৎ করে তুরাগ থমকে দাঁড়ায়। চৈতি চোখ তুলে তাকায়। সামনে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করা নদী। অন্ধকারের বুকে বিজলি চমকাতেই নদীটা রাক্ষসীর মতো হাঁ করে চেয়ে আছে। বর্ষার উন্মত্ততায় নদী আজ ফুলে ফেপে একাকার। ঢেউগুলো তীরের ওপর আছড়ে পড়ছে মরণ কামড় দিয়ে। উথাল পাথাল জলের বুকে একটা ছোট ডিঙ্গি নৌকো খড়কুটোর মতো দুলছে। নৌকো দেখেই চৈতির বুকটা ধক করে ওঠে। ভয় শিউরে উঠে সে তুরাগের হাতটা মরণ কামড় দিয়ে ধরে। আতঙ্কে ওর কণ্ঠস্বর বুঝে আসে। কোনো মতে আর্তনাদ করে বলে, নৌকো? এই তুফানের মধ্যে আমরা নদীতে নামবো? মরে যাবো তো আমরা। আমি যাব না, কিছুতেই যাব না। তুরাগ একবার নদীর পাগল করা ঢেউয়ের দিকে তাকায়, তারপর চৈতির কুকড়ে যাওয়া ফ্যাকাশে মুখটার দিকে। সে চৈতির কাঁধ ধরে একটু ঝাঁকুনি দিয়ে চড়া গলায় বলে, আমার ওপর ভরসা রাখেন, এই নদী আমার হাতের তালুর মতো চেনা। বলেই সে চৈতির কোনো আপত্তির তোয়াক্কা না করে এক ঝটকায় ওকে পাজাকোলা করে তুলে নেয়। চৈতি ভয় চিৎকার করতে যায়, কিন্তু বৃষ্টির ঝাপটায় ওর মুখ দিয়ে শব্দ বের হয় না। তুরাগ পটু হাতে নৌকায় উঠে চৈতিকে মাঝখানে বসিয়ে দেয়। নৌকোটা ঢেউয়ের ঝাপটায় একবার ডানে একবার বাঁয়ে কাত হচ্ছে, যে কোনো সময় উল্টে যাবে। তুরাগ তড়িঘড়ি করে নৌকার দড়িটা খুলে বৈঠা হাতে নেয়। ওর পেশিবহুল হাত দুটো বৃষ্টির জলে চিকচিক করছে। চৈতি নৌকোর খোলের ভেতর মাথা নিচু করে বসে থাকে। চারিদিকে শুধু জলের গর্জন আর বাতাসের হাহাকার। তুরাগ দাঁতে দাঁত চেপে বৈঠা টানতে টানতে বলে, চুপচাপ ধইরা বৈশা থাহেন, আমি আসি না। প্রলয়ঙ্কারী নদীর প্রতিটি ঢেউ তুরাগ আর চৈতিকে গিলে খেতে আসে। এক একটা ঢেউ নৌকোর কানায় আছড়ে পড়ে, আর ছোট ডিঙ্গিটা খড়কুটোর মতো একবার এদিক তো একবার ওদিক কাত হয়। কয়েকবার মনে হয় নৌকোটা উল্টে এই অথই জলেই ওদের সলিল সমাধি হবে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে কোনো বড় বিপদ হয় না। অবশেষে নৌকোটা এক গহীন তীরের কাদার চরে এসে থামে। তুরাগ চৈতিকে পাজাকোলা করে নৌকো থেকে নামিয়ে আনে। সামনেই এক বাড়ির ঘাট। নৌকো থেকে নামলেই সরাসরি বাড়ির উঠোন। বৃষ্টির অঝোর ধারায় আর ঘুটঘুটে অন্ধকারে আশেপাশে কি আছে তা বোঝার কোনো উপায় নেই। চৈতি হাঁপাতে হাঁপাতে আর বিস্ময় হতবাক হয়ে জিজ্ঞেস করে, এই বাড়ি কার? তুরাগ সহজ গলায় উত্তর দেয়, আমাগর। আমাগর মানে? তুরাগ এবার চৈতির হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নিরাসক্ত গলায় বলে, আমাগর বিয়ার পর এটা বানাইছি। চৈতিকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না তুরাগ। ওকে টেনে নিয়ে যায় ঘরের বারান্দায়। সেই মুহূর্তে আকাশ চিরে প্রচণ্ড বজ্রপাত হয়। ক্ষণস্থায়ী তীব্র আলোয় চৈতির চোখে পড়ে সামনে সুদর্শন পরিপাটি দুইটা মাটির ঘর। বাড়িঘরটার চারপাশ বেশ খোলামেলা, আর উঠোনটা ছিমছাম। তুরাগ পকেট থেকে চাবি বের করে তালা খোলে। ঘরের ভেতর ঢুকতেই কাঠের আসবাবের সোদা গন্ধ নাকে আসে। তুরাগ ঘর থেকে এক শুকনো গামছা বের করে চৈতির দিকে এগিয়ে দিয়ে বলে, জ্বর আসার আগে মাথাটা মুইসা লন। কথাটা বলে তুরাগ ভেজা পায়ে ঘরের ভেতরে যায়। মুহূর্ত কয়েকের মধ্যেই সে ফিরে আসে হাতে এক ভাঁজ করা সুতির শাড়ি নিয়ে। শাড়িটা চৈতির দিকে বাড়িয়ে দিতেই
মেয়েটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। একবার শাড়ির দিকে তাকায়, আর একবার বৃষ্টির জলে সিক্ত তুরাগের মুখটার দিকে। অবাক হয়ে চৈতি জিজ্ঞেস করে, আমি এখন শাড়ি পরব এই মাঝরাতে? তুরাগ খুব ছোট করে উত্তর দিয়ে কোনো ব্যাখ্যার অপেক্ষা না করেই আবার ঘরের ভেতরে ঢুকে যায়। ওর নির্লিপ্ত ভঙ্গিটাতে চৈতি আবারও বিরক্ত হয়। এই কারণেই লোকটাকে তার একটুও পছন্দ না। চৈতি মিনিট দুয়েক দাঁড়িয়ে থেকে ধীর পায়ে ঘরের ভেতরে ঢোকে। মাটির ঘর হলেও মেঝের কাজটা বেশ মসৃণ। মোমবাতি টিমটিমে আলোয় সে দেখে তুরাগ ঘরের এক কোণে রাখা কাঠের আলনা থেকে নিজের জন্য শুকনো লুঙ্গি বের করে নিচ্ছে। তুরাগ একবারও পেছনে ফিরে তাকায় না। চৈতি শাড়িটার দিকে তাকিয়ে দেখে গাঢ় নীল রঙের একটা সুতির শাড়ি। ঘরের ওপাশে তুরাগ কাপড় পাল্টে যখন বের হয়, দেখে চৈতি তখনও শাড়িটা হাতে নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তুরাগ এক মুহূর্ত থামে, তারপর খুব নিচু স্বরে বলে, আপনার ভিজা কাপড়ে দেহনের শখ আমার নাই। বলেই সে উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে যায়। চৈতি মনে মনে আচ্ছা মতো তুরাগকে গালমন্দ করতে থাকে। লোকটার কথার সেরি কত, মুখে যেন বিষ মাখানো। সে কি তাকে কোনোদিন একটা ভালো কথা বলতে পারবে না? আর সে কি তাকে শরীর দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে নাকি? ভোরের আলো ফুটতেই চৈতির ঘুম ভাঙে। জানালার ফাঁক দিয়ে আসা স্নিগ্ধ আলোয় ঘরের ভেতরটা এক মায়াবী রূপ নিয়েছে। সে ধীর পায়ে উঠে এসে দরজায় দাঁড়াতেই একরাশ ভেজা মাটির সোদা গন্ধ তাকে অভ্যর্থনা জানায়। গতরাতের প্রলয়ঙ্কারী ঝড়ের কোনো চিহ্নই নেই। প্রকৃতি এখন শান্ত আর স্নিগ্ধ। চৈতি বারান্দায় এসে দেখে তুরাগ উঠোনে দাঁড়িয়ে কার সাথে নিচু স্বরে কথা বলছে। লোকটার পরনে এক সাধারণ লুঙ্গি আর কাঁধে গামছা। মুখ দেখা যাচ্ছে না তুরাগ দাঁড়িয়ে থাকার কারণে। সেদিকে একবার তাকিয়ে চৈতি নজর সরিয়ে নেয়, কিন্তু পরক্ষণেই তার চোখ আটকে যায় পুরো বাড়িটার উপর। দিনের আলোয় এই জায়গাটা কোনো রূপকথা রাজ্য। বাড়ির ঠিক মাঝখানে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ। গাছটা এত বড় যে গাছের ডালপালাগুলো ঘরের চাল ছাড়িয়ে পেছনে চলে গেছে, আর মোটা একটা ডালে বাঁধা আছে চমৎকার একখানা দোলনা। চৈতি ডান দিকে ফিরে তাকায়, সামনেই শান্ত হয়ে বয়ে চলা নদী। রোদের ঝিলিক নদীর বুকে পড়ে হীরের মতো চকচক করছে। সে ঘর থেকে উঠোনে নেমে আসে। বাড়িটা এল আকৃতির মতো করে সাজানো দুইটা মাটির ঘর। ঘরগুলোর নকশা এত নিখুঁত যে মনে হয় কোনো শিল্পী নিজ হাতে এগুলো গড়েছেন। মাটির ঘরেও বুঝি এত সুন্দর নকশা করা হয়, তা চৈতির জানা ছিল না। চৈতি অবাক হয়ে দেখে ঘরগুলোর ঠিক সামনে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বাগান বিলাসের গাছ। গোলাপি আর সাদা ফুলের সমারোহে পুরো উঠোনটা রঙিন হয়ে আছে। আবার ঘরগুলোর ঠিক পেছনেই বিশাল সব ফল আর ফুলের গাছ। আম, কাঁঠাল আর জামরুল গাছের ঘন পাতার আড়ালে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। চৈতির মনে এক খটকা লাগে। তুরাগ তো বলল তাদের বিয়ের পর এই বাড়ি তৈরি করেছে, কিন্তু এত অল্প সময় এই বিশাল গাছগুলো এত বড় হলো কিভাবে? চৈতি আর বেশি মাথা ঘামায় না। তুরাগের রহস্যের শেষ নেই, তাই এই রহস্যটাও সে আপাতত তুলেই রাখে। সে মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে থাকে। এমন সময় চোখ যায় তুরাগের সঙ্গে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা চলে যাচ্ছে, তুরাগও ঘরের ভেতর ঢুকছে। চৈতি তড়িঘড়ি করে কলপাড়ে এগিয়ে যায়। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে সে দ্রুত পায়ে ঘরের দিকে ছোটে। তুরাগের সঙ্গে তার অনেক কথা আছে। হাত মুখ ধুয়ে এসে চৈতি ঘরে পা দিয়েই দেখল তুরাগ নেই। এই তো মাত্র কয়েক মুহূর্ত আগে লোকটা এখানেই ছিল। চৈতির বিরক্তি চড়চড়িয়ে বাড়ছে। মানুষটা কি কর্পূরের মতো উবে যায় নাকি? বিরক্তি মাখানো গলায় সে তুরাগকে ডাকে, এই যে সাহেব, কই আপনি? চৈতির কণ্ঠে রেশ কাটতে না কাটতেই রান্নাঘরের পেছন থেকে তুরাগের উত্তর ভেসে আসে, এইখানে। তুরাগের মুখ থেকে এমন খাঁটি আঞ্চলিক ঢঙ্গের কথা শুনে চৈতির বিরক্তি নিমেষেই জল হয়ে যায়।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলেও সেটাকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করে সে। হাসি চেপে রেখেই পা টিপে টিপে রান্নাঘরের পেছনে গিয়ে উকি দেয়। তারপর তুরাগের সুর নকল করে আদুরে গলায় বলে ওঠে, এইখানে কোন হানে? তুরাগ তখন শাবল দিয়ে মাটি খুঁড়তে ব্যস্ত। চৈতির কথা শুনে সে একবারও না তাকিয়ে স্রেফ নিজের হাতের ইশারায় মাথার ওপরটা দেখিয়ে দিয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়, এইখানে। ব্যাস, চৈতির হাসি এবার কর্পূরের মতো উবে গিয়ে সেখানে জমাটবদ্ধ মেঘের মতো বিরক্তি এসে ভর করে। লোকটা আসলেই কাঠের পুতুল। কথা বলার কোনো সিঁড়ি নেই, রসের তো লেশ মাত্র নেই। চৈতির সাথে সাথে মুখখানা বাংলার পাঁচের মতো গোমড়া করে ফেলে। সে মনে মনে কঠিন শপথ নেয় এই অসভ্য লোকটার সঙ্গে আজ থেকে আর কোনো কথা বলবে না। এমনকি যদি কথা জমতে জমতে আমার পেট ফেটে চৌচির হয়ে যায় তাও না। টানা 4 দিন ধরে কিয়াম হন্যে হয়ে ছাতিয়ানি গ্রামের অলিগলি চষে বেড়াচ্ছে। তার দু চোখে ঘুম নেই, চেহারায় 4 দিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। তুরাগের মাটির ঘরটার টিনের চাল উড়ে গেছে, দেওয়ালগুলো বৃষ্টির জলে ধুয়ে নুয়ে পড়েছে, কিন্তু সেখানে তুরাগ বা চৈতি কারো চিহ্ন নেই। কিয়াম গ্রামের যাকেই পাচ্ছে তাকেই চেপে ধরছে, টাকার লোভ দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু অদ্ভুত এক নীরবতা পুরো গ্রাম জুড়ে। কেউ মুখ খুলছে না, সবাই এক অজানা মন্ত্রে দীক্ষিত। হয় তারা সত্যিই জানে না, নয়তো জেনেও বলছে না। আজও কিয়াম এসেছে ধ্বংসস্তূপের সামনে। তপ্ত রোদে দাঁড়িয়ে সে পুড়ে যাওয়া ছাইয়ের মতো ধূসর ঘরটার দিকে তাকিয়ে থাকে। তার ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছে। তুরাগের ওপর তার যতটা রাগ, তার চেয়ে বেশি জেদ চৈতিকে সে কিছুতেই ওই বুনো লোকটার হাতে ছেড়ে দিতে পারে না। জহির পাশে এসে নিচু স্বরে বলে, ভাই, এই গ্রামের সীমানা পার হইয়া কেউ তাদের যেতে দেহে নাই। কিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে সিগারেট বের করে। লাইটারের আগুনের ক্ষণস্থায়ী আলোয় কপালে কুচকানো ভাঁজগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। ধোয়ার একটা দীর্ঘ কুণ্ডলি পাকিয়ে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের ধ্বংসস্তূপের দিকে। সে এখানেই আছে জহির, আমার মন বলছে চৈতি এখানেই আছে। হঠাৎ তার দৃষ্টি দূরে বয়ে চলা নদীটার উপর গিয়ে থমকে যায়। গত রাতের প্রলয়ঙ্কারী ঝড়ে নদীটা এখন ফুলে ফেপে একাকার, স্রোতের গতিতে হিংস্রতা। কিয়াম সিগারেটের ছাই ঝেড়ে জহিরের দিকে ফেরে। জহির, নদীপথে খোঁজ নিছোস? এই নদীর ওপারে কোনো চর বা বাড়িঘর আছে? জহির একটু থতমত খেয়ে মাথা চুলকায়, আমতা আমতা করে বলে, না ভাই, ওইদিকে তো শুধু জঙ্গল আর জলার দেশ, মানুষ থাকে বলে শুনি নাই। ওপারে যাওয়ার সাহস কেউ সহজে করে না। কিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকায়। জহিরের কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলে, কাল সকাল হওয়ার আগে আমার এইখানে স্পিডবোট চাই।